নমস্কার বন্ধুরা, গঙ্গার ঘাটকথা পর্বের ত্রয়োদশতম পর্বের গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি হুগলি জেলার ত্রিবেণী ঘাটে। এই ত্রিবেণী ঘাটের সঙ্গে নানা ঐতিহাসিক, পৌরাণিক ও সামাজিক কাহিনী জড়িয়ে আছে। আমি এক এক করে সেই সমস্ত ঐতিহাসিক, পৌরাণিক ও সামাজিক কাহিনীগুলো শোনাতে থাকি, আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আজকে এই ভিডিওতে আমি শুধু আপনাদের ত্রিবেণীর কথা বলবো। হ্যাঁ, ত্রিবেণী সুদূর অতীত কাল থেকে বাংলার অন্যতম শ্রেষ্ঠ তীর্থক্ষেত্র হিসেবে বিবেচিত হয়ে এসেছে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অন্তর্গত ছোট্ট শহর এই ত্রিবেণী। আর ত্রিবেণী শুধু যে তীর্থস্থান ছিল তাই না, ব্যবসা বাণিজ্যেরও অন্যতম কেন্দ্র ছিল এই ত্রিবেণী। বিভিন্ন ভূগোলবিদ ও ঐতিহাসিকদের মতে এই ত্রিবেণীর সঙ্গে সুদূর গ্রিক ও রোমান দেশের বাণিজ্যিক সম্পর্ক ছিল। ত্রিবেণী হল তিনটি নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল। গঙ্গা, যমুনা ও সরস্বতী তিনটি নদী এসে এখানে মিলেছে। আবার এই ত্রিবেণী থেকে তিনটি নদী তিন দিকে মুক্ত হয়েছে বলে একে মুক্তবেণীও বলা হয়ে থাকে। বহু প্রাচীন গ্রন্থে ত্রিবেণীর উল্লেখ পাওয়া যায়। সেখানে ত্রিবেণীকে নানা নামে আমরা পাই, যেমন কোথাও তাকে মুক্তবেণী, কোথাও তীর্থরাজ, কোথাও ত্রিপণী, কোথাও ত্রিভেণী, কোথাও তীরপূর্ণী, কোথাও বা ত্রিপিনা নামে ত্রিবেণীকে আমরা পেয়ে থাকি। ব্রহ্মপুরাণে বলা হয়েছে ত্রিবেণীর মতো পূর্ণ ক্ষেত্র ত্রিজগতে নেই। রঘুনন্দন তার প্রায়শ্চিত্ত তত্ত্ব গ্রন্থে লিখেছেন, দক্ষিণে প্রয়াগ উন্মুক্ত বেণী, সপ্তগ্রামোক্ষা দক্ষিণ দেশে ত্রিবেণী খ্যাতা। এইরকম উদাহরণ আরো আছে, বলতে গেলে তালিকা অনেক লম্বা হয়ে যাবে। বিপ্রদাস পিপলাইয়ের মনসামঙ্গল কাব্যে যা রচিত হয়েছিল 1495-96 সালে, সেখানে যেমন ত্রিবেণীর উল্লেখ আছে। আবার 1600 শতকের মাঝামাঝি বৃন্দাবন চন্দ্র দাস রচিত চৈতন্য ভাগবত গ্রন্থেও ত্রিবেণীর উল্লেখ আছে। ত্রিবেণীতে গঙ্গার ধারে রয়েছে 4টি ঘাট। একটি ঘাট হলো খেয়া ঘাট, আরেকটি হলো স্নানের ঘাট বা অস্থি ঘাট, তার পাশে রয়েছে শ্মশান ঘাট এবং তার পাশে রয়েছে নেতা ধোপানির ঘাট। হ্যাঁ বন্ধুরা, সেই মনসামঙ্গল কাব্যের নেতায় ধোপানি এখানে স্বর্গের দেবতাদের কাপড় কাচতেন, সেই নেতা ধোপানির ঘাট। তার পাশে রয়েছে বেণী মাধব শিব মন্দির, সেগুলো আপনাদের সব দেখাবো এক এক করে। বন্ধুরা, এই রাস্তা দিয়ে সোজা পৌঁছে যাওয়া যায় ত্রিবেণী ঘাট বা অস্থি ঘাটে। রাস্তার দুধারে রয়েছে নানা রকম দোকান, রয়েছে দশকর্মার দোকান, রয়েছে পুজোর বাসন কোসন বিক্রির দোকান, এবং সেখানেও বিক্রি হচ্ছে নানা দেবদেবীর বিগ্রহ, রয়েছে শাঁখার দোকান, রয়েছে প্লাস্টিক জারের দোকান। অনেকে এই জারে করে গঙ্গার জল বাড়িতে নিয়ে যান। এই রাস্তা দিয়ে ডান দিকে টার্ন নিলেই আমরা পৌঁছে যাব ত্রিবেণী ঘাটে। ওই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গা। হিন্দু ধর্মাবলম্বী মানুষদের গভীর বিশ্বাস, এই ত্রিবেণীর সঙ্গমে স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, আত্মার মুক্তি লাভ হয়। সেই জন্য পুণ্য লাভের আশায় প্রতিদিনই বেশ কিছু মানুষ এইখানে আসেন, এই গঙ্গার ঘাটে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করেন। এই ঘাটের সিঁড়িতেই দেখছেন মা গঙ্গার একটি মূর্তি রয়েছে, পেছনে পুণ্যতোয়া গঙ্গা বয়ে যাচ্ছে। এই মূর্তির মুখোমুখি রয়েছে আরেকটি গঙ্গা মূর্তি, সেই মূর্তিটিও আপনাদের দেখাবো। এই যে সেই গঙ্গা মূর্তি। বিশিষ্ট গবেষক ও ঐতিহাসিক বিনয় ঘোষের পশ্চিমবঙ্গ সংস্কৃতি বইতে ত্রিবেণী অধ্যায়ে বলা হয়েছে, ত্রয়োদশ শতাব্দীতে এই ত্রিবেণী অঞ্চল কিছুকাল উড়িষ্যা রাজ্যের অধীনে ছিল। তিনি এই ত্রিবেণী ঘাটটি নির্মাণ করে দিয়েছিলেন। আপনারা দেখছেন ত্রিবেণী ঘাটের কাছে গঙ্গা। এই গঙ্গার বাঁদিকে রয়েছে শ্মশান ঘাট, আর ডান দিকে রয়েছে ফেরিঘাট বা খেয়া ঘাট। তবে আমরা যখন গিয়েছিলাম তখন ভাটা চলছিল, জলের গভীরতা খুবই কম ছিল সামনের দিকে। ঘাটের সিঁড়ি দুধারে রয়েছে নানা রকম মন্দির, সেখানে রয়েছে নানা বিগ্রহ। আপনাদের এক এক করে দেখাবো সেই সব মন্দির ও বিগ্রহ। আপনারা দেখছেন এই মন্দিরটি। এই মন্দিরে অনেকগুলো বিগ্রহ রয়েছে, আপনাদের দেখাচ্ছি সেই বিগ্রহগুলি। এর এদিকে গর্ভগৃহে রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। আপনারা দেখছেন জগন্নাথ মন্দির রমাকান্ত মহাপাত্র, স্থাপিত 1840 সাল। মন্দিরের সামনে একটা সিংহের মূর্তি রয়েছে। আপনারা দেখছেন গঙ্গার ঘাটের সিঁড়িগুলো ধাপে ধাপে নেমে গেছে গঙ্গার জলে, কিছু মানুষ বসে আছেন মাঝখানে। এই যে গর্ভগৃহে দেখছেন, এটা সাবিত্রী সত্যবাণী মূর্তি দেখালাম আপনাদের। এই গর্ভগৃহে রয়েছে বাবা মহাদেবের মূর্তি এবং নানা শিবলিঙ্গ।
এই গর্ভগৃহে সাবেত্রী সত্যবানের মূর্তির পেছনে রয়েছে যমদূত ও যমরাজের মূর্তি। এটি হচ্ছে যমদূতের মূর্তি, আর এই যে হচ্ছে যমরাজের মূর্তি। এই ত্রিবেণী ঘাটের সিঁড়ির দুপাশে যে বিভিন্ন মন্দির ও বিগ্রহ রয়েছে, সেগুলো ছাড়াও কিন্তু অনেক প্রত্নবস্তু রয়েছে। এই যে দেখাচ্ছি আপনাদের একটি প্রত্নবস্তু, এটি খুব সম্ভবত পাল সেন যুগের তৈরি। এই যে আরেকটি মূর্তি দেখাচ্ছি আপনাদের, এগুলো পূজিত হয় এখানে। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পাওয়া গেছে, মানে এই কাছাকাছি অঞ্চল থেকে পাওয়া গেছে। সেই মূর্তিগুলো আপনাদের এক এক করে দেখাচ্ছি। এটা আবার তার পাশের মন্দিরের বিগ্রহ। এটি আরেকটি প্রত্নবস্তু, তবে এটা কি সেটা বুঝতে পারলাম না। যাই হোক, এই ঠিক প্রত্নবস্তুর উপরেই রয়েছে আর একটি ছোট্ট কক্ষে রয়েছে আরো দুটি মূর্তি আপনাদের দেখাচ্ছি। এটা খুব সম্ভবত বিষ্ণু মূর্তি, আর বাঁদিকে রয়েছে গণেশ মূর্তি। আপনাদের দেখাবো সেই মূর্তিটা। এই যে সেই গণেশ মূর্তি পাশে আরেকটি মূর্তি রয়েছে, তবে এইসব মূর্তিগুলি মোটামুটি অনুমান করা যায় যে পাল সেন যুগের আমলের। এটি আরেকটি মন্দির। এর গর্ভগৃহ রয়েছে নানা দেবদেবীর মূর্তি, আপনারা দেখছেন। এটি আরেকটি মন্দির। এই মন্দির দেখে আমরা চললাম নেতাধোপানী মন্দির দেখতে। আপনারা জানেন যে মনসামঙ্গল কাব্যের নেতাধোপানী কাহিনী, এই যে মা মনসা মন্দির, নেতাধোপানী পুকুর, ত্রিবেণী ঘাট, হুগলি। সেই নেতাধোপানী ঘাটটা কিন্তু এই ত্রিবেণী ঘাটের কাছেই রয়েছে, অনেকটা সিঁড়ি দিয়ে নামতে হবে নিচে। আর আপনারা জানেন যে এখানে এই ঘাটে নেতাধোপানী স্বর্গের দেবতাদের কাপড় কাস্ত, সেই জন্য এই ঘাটটির নাম হচ্ছে নেতাধোপানী ঘাট। এটা হচ্ছে নেতাধোপানীর মন্দির। পেছনে পুকুরটি রয়েছে, পুকুরটা দেখাবো আপনাদের। তবে এসবই হলো জনশ্রুতি বা কিংবদন্তি। মা মনসা ও বেহুলা, লক্ষিন্দর, নেতাধোপানী মন্দির, ত্রিবেণী ঘাট, হুগলি। এইটা হচ্ছে নেতাধোপানীর পুকুর, যা মন্দিরের কাছেই রয়েছে। এবার মন্দিরের ভেতরের বিগ্রহগুলোকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন মন্দিরের ভেতরের নানা বিগ্রহ। এই নেতাধোপানীর মন্দিরের কাছে রয়েছে আরেকটি কালী মন্দির, যে কালী মন্দিরে একটি কালো রঙের পাথরের পাটাতন রয়েছে। লোকমুখে শোনা যায় যে এই পাটাতনের ওপরই নাকি নেতাধোপানী দেবতাদের কাপড় কাস্ত। আপনাদের দেখাচ্ছি সেই কালো রঙের পাথরটি। এই যে সেই কালো রঙের পাথরটি। আবার কেউ বলেন যে এই পাথরটি যে কোনায় দাঁড় করানো আছে, এই পাথরের উপরই নাকি নেতাধোপানী কাপড় কাস্ত। এইরকমই জনশ্রুতি রয়েছে মানুষের মধ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি ত্রিবেণী বাজারে। এই রাস্তা ধরে খানিকটা গেলেই গঙ্গা আর সরস্বতী নদীর মিলনস্থল বা সঙ্গম স্থলটি দেখতে পাবো। চলুন এগিয়ে যাওয়া যাক। আমরা অনেকটাই কাছে চলে এসেছি। এখান দিয়ে গেলেই আমরা সেই সঙ্গম স্থলটি দেখতে পাবো। এটিকে বলা হয় সঙ্গম ঘাট। আপনারা দূর থেকে দেখছেন গঙ্গা নদীকে, আর ডান দিকে যে সরু নদীর রেখাটি দেখছেন ওটি হলো সরস্বতী নদী। আপনাদের বিস্তারিত দেখাবো, আপনাদের মাঠটি দেখাবার চেষ্টা করছি। এটিকে সঙ্গম ঘাট বলা হয়, তবে এখানে স্নানের কোনো ব্যবস্থা নেই। আমরা চলে এসেছি সঙ্গম স্থলের খুব কাছে। আপনারা দেখছেন দুটি নদীর মিলনস্থল বা সঙ্গম স্থল। ওই যে দূরে দেখছেন ওটি হচ্ছে গঙ্গা, বেশ চওড়া গঙ্গা। এখানে গঙ্গা ওদিক দিয়ে বয়ে গেছে। আর এই যে সরু নদীটি দেখছেন নৌকো চলছে, এই নদীটি হলো সরস্বতী নদী। আর এই সরস্বতী নদী এদিক দিয়ে বয়ে এসে এই গঙ্গার সাথে এখানে মিলিত হয়েছে। এটি হলো সঙ্গম স্থল। তবে যমুনা নদীও যেটা বলা হয়ে থাকে এখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলনস্থল, তবে যমুনা নদী আরো দূরে রয়েছে। যমুনা নদী এখানে অদৃশ্য বলতে গেলে। তবে এটি যুক্তবেণী নয়, মুক্তবেণী। ত্রিবেণী হচ্ছে মুক্তবেণী সঙ্গম। ত্রিবেণী ঘাটের খুব কাছে রয়েছে বেণীমাধব তলা। এখানে রয়েছে মোট 7টি শিব মন্দির, দুধারে 3টি করে 6টি শিব মন্দির এবং মাঝখানে রয়েছে বেণীমাধব শিব মন্দির। দুধারে যে 3টি করে 6টি শিব মন্দির রয়েছে, প্রত্যেকটি শিব মন্দিরে কিন্তু আলাদা আলাদা নাম আছে, যেমন শশীশেখর, রামেশ্বর, যোগেশ্বর, গঙ্গাধর, বীরেশ্বর এবং চণ্ডীশ্বর। মাঝখানে যে বেণীমাধব শিব মন্দির আছে, সেই বেণীমাধব শিব মন্দির বা বেণীমাধব শিবলিঙ্গকে নিয়ে অনেক জনশ্রুতি রয়েছে মানুষের মধ্যে।
শোনা যায় আজ থেকে বহু বছর আগে মন্দিরের বর্তমান পূজারী গোপাল চন্দ্র পাঠকদের কোনো এক পূর্বপুরুষ স্বপ্নাদেশ পেয়েছিলেন যে জঙ্গলের মধ্যে বাবা মহাদেব পড়ে আছেন। তখন তাদের সেই পূর্বপুরুষ জঙ্গলের মধ্যে এই শিবলিঙ্গটিকে খুঁজে পান এবং সেখানে পাতার কুটির নির্মাণ করে পুজো করতে শুরু করেন। পরবর্তীকালে কোনো এক জমিদার সেখানে পাকা মন্দির করে দেন, কিন্তু সেই পাকা মন্দিরটিও জরাজীর্ণ হয়ে পড়লে রাজা মুকুন্দদেব এই মন্দিরটি নির্মাণ করে দেন। তবে এই মন্দির নিয়ে আরো একটা গল্প আছে। আজ থেকে বহু বছর আগে ভাতারের জমিদার শকুরাম সিংহ এখানে 6টি শিব মন্দির করেন এবং এই বেণীমাধব শিব মন্দিরের শিবলিঙ্গটিকে তিনি স্বয়ম্ভু বলে মানতে রাজি নন এবং সেই নিয়ে তিনি খোঁড়াখুড়ি শুরু করেন। সেই নিয়ে মামলা হয় রামাপদ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাইকোর্টে। হাইকোর্টের জাজকে বাবা বেণীমাধব স্বপ্নাদেশ দিয়ে বলেন যে এখানে যে খোঁড়াখুড়ি হচ্ছে তাতে তিনি আঘাত পাচ্ছেন, তার খুব যন্ত্রণা হচ্ছে, কষ্ট হচ্ছে। শোনা যায় হাইকোর্টে মামলার শুনানি চলাকালীন একদিন বাবা বেণীমাধব বা বাবা মহাদেব এক সন্ন্যাসীর ছদ্মবেশে আদালতে হাজির হয়ে প্রমাণ করে দেন যে বেণীমাধব শিবলিঙ্গটি স্বয়ম্ভু। তারপর থেকে এই বেণীমাধব শিবলিঙ্গের মাহাত্ম্য চারিদিকে ছড়িয়ে পড়ে। সেই থেকে বাবা বেণীমাধব শিবলিঙ্গটি খুবই জাগ্রত বলে সাধারণ মানুষ বিশ্বাস করেন এবং বাবাকে ভক্তি ভরে শ্রদ্ধা ভরে পুজো দিয়ে থাকেন এবং এই কারণে এই মন্দির চত্বরটিকে বলা হয়ে থাকে বেণীমাধব তলা। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ত্রিবেণী ঘাটের ভিডিও যদি মন্তব্য করে জানান তাহলে আন্তরিকভাবে কৃতজ্ঞ থাকব। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। নমস্কার।